এই ঘরটায় যদি আর 1 মাস থাকতাম তাহলে মনে হয় একটা বিশাল বড় বিপদের মধ্যে পড়তে হতো। আজকে যখন এসিটা খুলতে গেলাম তখন দেখছি বিশাল বড় একটা কাণ্ড হয়ে বসে আছে। গরমকালে তো বুঝতে পারিনি, কিন্তু বর্ষাকালে এই ঘরটা একটা আলাদা রকম ভয়ঙ্কর রূপ নিয়ে বসেছিল, যেটা আমরা জানতেও পারিনি। তো এখন আমরা যাচ্ছি, বৃষ্টির রিপোর্টসগুলো এসছে, রিপোর্টসগুলো নিয়ে ডক্টরের কাছে দেখাতে। কারণ শনিবারদের রিপোর্টগুলো চলে এসেছিলো, বাট টাইম হয়নি। আজকে যেহেতু ছুটি আছে আর লেটও হয়ে গেছে, বৃষ্টিও পড়ছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। চল তাড়াতাড়ি লেট হয়ে গেছে। ওরকম আছে। যেটা ফোন করে নিলি? হ্যাঁ, চল আর কিছু নিতে হবে। জানো তো, এবার আমার ডাক্তার দেখাতে গিয়ে বেশ সমস্যা হয়েছে। তার কারণ হচ্ছে মাঝে মাঝে আমরা পেশেন্টরা না ভালো বসার জায়গা পাই না। আসলে পেশেন্টরা বসার জায়গা পাক আর না পাক, বাকিরা কিন্তু ঠিক বসার জায়গা পেয়ে যায়, এটাই হয়। কিন্তু তারপরেও কিছুক্ষণ পর একটু এদিক ওদিক করে বসার পর আবার জায়গা পেয়ে গেছিলাম। ভালো করে পিঠটা ঠেস দিয়ে বসেছিলাম, কারণ আমার প্রচণ্ড ব্যাক পেন হচ্ছিল সেই কারণে। যাই হোক, ডাক্তার দেখিয়ে নিয়ে এসে মানে রিপোর্টগুলো দেখাতে গেছিলাম, সেটা দেখানো হয়ে যাওয়ার পর বাড়ি এলাম। বাড়িতে এসে প্রীতম বলল যে কিছু জিনিস আছে যেগুলো আমি একটা গাড়ি করে বয়ে নিই, কিছু কিছু জিনিস আগে ভাগে বয়ে নিই, আর যে বড় জিনিসগুলো আছে সেগুলো একদিন বয়ে নিলেই হবে। নতুন ঘরে যাবে, কেমন লাগবে? এমনি কেন মুখটা ভালো লাগছে? হাসো। আচ্ছা, এসিটা লাগানোর দিন ছিল, তো সেই জন্য প্রীতমে আর আমি দুজনেই ভয়ে ছিলাম। এই বাড়ি শিফটিংয়ের সময় একটা জিনিসের খুব ভয় ছিল, সেটা হচ্ছে এই যে এসি খোলা খুব চাপের। তার কারণ হচ্ছে অনেক সময় বর্ষাকালে জল ধরে নেয় নাকি, কী সব বলছিল, হাওয়াতে নাকি জল, অনেক কিছু প্রবলেম আছে নাকি, আমি তো জানি না, এত কিছু বলতেও পারবো না, ওরাই বলছিল। তো খুব সাবধানে খুলতে হয়, তো ওরা খুলছিল আর ওদেরকে বলেই দিয়েছিলাম যাতে কোনো রকম যাতে প্রবলেম না হয় সেভাবে। কারণ এই 2 মাস হয়েছে এসিটা কিনেছি। ও মা, এসিটা খুলতে গিয়ে এরা তো নাজেহাল হয়ে গেছে। তারপরে জানতে পারি অনেক কিছু, মানে কিছুদিন আমাদেরকে এরাই বলছিল যে এইদিকে ঘরটা আমরা কি পছন্দ করে নিয়েছিলাম। আসলে গরমকালে যেহেতু দেখে নিয়েছিলাম তখন এতটা অসুবিধা হয়নি, বাট বর্ষাকালে সত্যি বলতে গ্রাউন্ড ফ্লোর যদি একটু ঠিকঠাক না হয় তাহলে খুবই প্রবলেম। এই যে দেখছো এসির এই যে আউটডোরটা নামালো, এইটার পেছনে কিন্তু একটা বড় বোলতার চাক করে নিয়েছিল, বিশাল বড়। আর ওরাই বলছিল যে আর 2 দিন গেলে কিন্তু এটা বিশাল বড় প্রবলেম হতো, কারণ এসির পাইপলাইন দিয়ে কিন্তু বোলতাগুলো ঢুকতো। তো বোলতার বিশাল বড় চাক করে নিয়েছিল, আর পেছন থেকে সাপের উপদ্রব তো আছে, তো সেটা তো তোমাদেরকে বলেইছিলাম। তো যাই হোক, এখানে এসিটা খুলে এই নতুন বাড়িতে ফিট করে দেওয়া হলো। এই একটা বিশাল বড় ঝামেলার কাজ ছিল আমাদের, বলতে পারো। এটা নিয়ে ভীষণ ভয়ে ভয়ে ছিলাম যে এই কাজটা হয়ে গেলে ঘরের বাকি জিনিসগুলো না শিফট করতে এত প্রবলেম না। কিন্তু এখনও পুরো কাজটা হয়নি এসি, কারণ আগে যারা এই বাড়িতে থাকতো তারা কিন্তু সব কিছু খুলে টুলে নিয়ে চলে গেছে। মানে এসির যে পয়েন্টটা করা ছিল সেটাও কিন্তু খুলে নিয়ে গেছে, কারণ ওরাই লাগিয়েছে, তো স্বাভাবিক ওরা নিজেরা খুলে নিয়ে চলে গেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে আবার কিনে নিয়ে এসে নতুন করে পয়েন্ট করতে হবে। লাইনটা করা আছে, বাট যে বোর্ডগুলো আছে সেগুলো কিনতে হবে। আর যাদের প্রীতমকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে যে আহা বেচারাকে একা একা করতে হচ্ছে, এই মেয়েটা শুধু বসে বসে খাচ্ছে দাচ্ছে, ভালোই দিব্যি রয়েছে, মানে আমার কথা বলছে, তাদেরকে বলছি প্লিজ ক্যামেরার পেছন থেকে জ্ঞানগুলো না দিয়ে আপনি এসে একটুখানি প্রীতমকে সাহায্য করে দিয়ে যান, প্লিজ দয়া করে দিয়ে যান। তাহলে কি বলুন তো, প্রীতমের কষ্টটা তাহলে বুঝবো, তো আপনারা খুব ভালো বোঝেন। আর না পারলে প্লিজ দয়া করে এই জ্ঞানগুলো দেবেন না, কারণ মায়ের চেয়ে মাসির দরদ কখনোই বেশি হয় না যতই আপনারা দেখান। কারণ আমি দেখছি ওকে সামনের থেকে যে কতটা কষ্ট করছে, কিন্তু কষ্ট করলেও আমার কোনো উপায় নেই ওকে হাতে হাতে হেল্প করার, কারণ ও যে কাজগুলো করছে সেগুলো ওকেই করতে হবে, এগুলো আমি করতে পারবো না। এই যে ভারী ভারী জিনিসগুলো তুলছে সেগুলো কিন্তু সিঁড়ি বয়ে বয়ে এগুলো তুলে কখনোই আমি ওকে দিতে পারবো না, কারণ এগুলো বিশাল ভারী জিনিস আছে। ওর শরীরের ওয়েট ওজন আলাদা, আমার শরীরের ওয়েট ওজন আলাদা, ওর স্ট্যামিনার আলাদা, আমার স্ট্যামিনার আলাদা। তো অতএব এই জ্ঞানগুলো না দিয়ে প্লিজ আপনারা এসে একটু হেল্প করে দিয়ে যান, ঠিক আছে? তো নিউ ঘরে এই রাত্রিবেলায় কাজ থেকে এসে একটু একটু করে মালগুলো গুছাচ্ছি। লাইটটাও কম আছে, কারণ লাইট ফাইট কিচ্ছু লাগাইনি, জাস্ট ল্যাম্প লাগিয়েছি। জামা কাপড় কিছু জিনিস আছে সেগুলো একটু শিফটিং করছে, ওরকম হেল্প করছে শিফটিং করতে। 2তলা আছে, ওঠাতে বলতে একটু প্রবলেম হচ্ছে। তো মোটামুটি জিনিস আছে, ফ্রিজ যেগুলো আছে কাল পরশু করে নিয়ে চলে আসবো। আর রাতে আমি যতটা পাচ্ছি করে দিচ্ছি, করে গিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে আবার আসবো, কারণ রুমগুলো চাবি লাগাতে হবে, চাবি কিচ্ছু নেই। আর এই যে রুমগুলো পুরো অন্ধকার, এই কটা জিনিস হয়েছে ধীরে ধীরে সব জিনিসগুলো
এই যে মাঝে মাঝে প্রীতম আর আমি আমাদের ছেলেটাকে দেখে ভাবি যে কত কম বয়সে বোঝে ও আমাদেরকে। ও যেহেতু দেখছে এবারে মা হেল্প করতে পারছে না, কিন্তু ও কিন্তু আমার হয়ে যতটা পেরেছে প্রীতমকে হেল্প করে দিয়েছে। এই বড় বড় জিনিসগুলো তো তুলে দিতে পারবে না, তবে ও কিন্তু অনেক কাজে ওর বাবাকে হেল্প করে দিয়েছে। এখানে দেখো প্রীতমের মাথাটা ঘুরে গেছিলো, তো তারপরে আমি তো জানি না, আমি তো যাইনি সেই মুহূর্তে। কত ঘুমাচ্ছ তুমি? ওই একটু রেস্ট নেওয়ার পর আবার কিন্তু কাজে লেগে পড়েছে। ও বলছিল যে আসলে জলটা কম খাওয়া হয়েছিল, সেই কারণে মাথাটা ঘুরে গেছিলো। ওর উপর দিয়ে কদিন বেশ ধকল যাচ্ছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ও যে একটু রেস্ট নেবে সেই রেস্টটাও কিন্তু ও নিতে পারছে না। দেখলে মানে আস্তে আস্তে একটুখানি পড়ে গেল, আবার হাসছে। আমার এগুলো দেখে কতটা যে খারাপ লাগছে, কত যে কষ্ট হচ্ছে সেটা আমি ভুলে বোঝাতে পারবো না। কারণ ওকে আমি এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে পড়েছি না যে ওকে আমি হেল্পও করতে পারছি না। আমি শুধু ওকে জিনিসগুলো গুছিয়ে হেল্প করছিলাম। এখন আজকে সব মানে যেগুলো ছোটো ছোটো জিনিস সেগুলো শিফট হচ্ছে, আর বড় জিনিসগুলো যেদিনকে আমরা এই বাড়িটা ছাড়বো সেদিনকে চলে যাবো। ছোটো ছোটোগুলো প্রীতম আজকে শিফট করে নিল, অল্পকে নিয়ে গেছে, আর আমাকে তো নিয়ে যায়নি ও। আমি বাড়িতেই আছি, এই দিকটা দেখছি আর ওই দিকটাও করছে। এবার আমি যাব ওই বাড়ি একবার, ওই বাড়িতে গিয়ে একবার আমাকে বললো নিয়ে যাবে, এরপরে একবার ওই বাড়ি গিয়ে দেখি কত দূর অবধি গেছে। মোটামুটি সব এইগুলো খালি হয়ে গেছে, আর কিছু জিনিস বাকি আছে, যেমন বড় বড় জিনিসগুলো বাকি আছে, যেগুলো বড় গাড়ি করতে হবে নিয়ে যাওয়ার জন্য, সেগুলো বাকি আছে। তো দেখি কতটা করতে পারে। প্রচুর করছে প্রীতম, মানে এবারে তো আমি ওকে কোনো কিছু হেল্পও করে দিতে পারছি না, মানে হাতে ধরেও কিছু করে দিতে পারছি না, এরকম একটা অবস্থা। কেমন ধরবো? তো বৃষ্টির এখন সেকেন্ড যে ইঞ্জেকশনটা সেটা নেওয়ার জন্য চলে এসেছি। এই যে ম্যাডাম, তো ফার্স্ট ইঞ্জেকশনটা কমপ্লিট হয়ে গেছে নেওয়া, এটা সেকেন্ডের জন্য। আচ্ছা হ্যাঁ, তো এই কিছুদিন যাবত আমরা ঘর শিফটও করছি, ডক্টরের কাছে যাওয়া আসাটাও করছি, সব কিছু নিয়েই জানো তো জীবনটা একদম বলতে পারো ওই খিচুড়ি ঘাটার মতো হয়ে গেছে, সব দিকটাই করতে হচ্ছে। এই যে ইঞ্জেকশনটা নেওয়া কমপ্লিট হলো, এবার নিচে নামছি, নিচে নেমে এবার কিছু একটা খাবো। আর ঘরে যেহেতু কিছু করে নিয়ে আসিনি, তাই হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেবো এখানে। কমপ্লিট হয়ে গেল। ডাবের জল খাবি এখন? হ্যাঁ, একার সংসারে যেমন সুবিধা আছে আবার অসুবিধাও আছে। একার সংসারে নিজে অসুস্থ হয়ে গেলে কিন্তু রান্নাটা করার জন্য খুব চাপ হয়ে যায়। আমি যদি রান্না করতে পারি তবেই কিন্তু একটু খাওয়া যাবে, আর না হলে প্রীতম করে দেয়, কিন্তু প্রীতম আর কত দিকটা সামলাবে। এখানে আমি বললাম যে গন্ধ লাগছে, প্রচণ্ড বমি আসছে। তারপরে যা হোক ইঞ্জেকশনটা নিয়েছিলাম, তো খাওয়া দাওয়া শুরু করলাম। এখানে ধোসা নিয়েছিলাম, প্রথমে ভাবছিলাম ইডলি খাবো, তারপরে প্রীতম বললো যে না, ইডলিটা থেকে এখানে ধোসাটা খা, ধোসাটা খেতে বেশ সুন্দর। তো আমার একটু ভালো লেগেছে, অল্প করে খেয়ে আবার কিছু ওষুধ ছিল সেটা আবার নিয়ে আবার বাড়ি যাচ্ছি। মাঝপথে হঠাৎ ডাবের দোকান থেকে মনে হলো একটা ডাব খাই, তো ডাব খাচ্ছিলাম। আর এই ডাবটার মধ্যে বেশ একটা মোটা শাঁস ছিল। তো এরপরে গিয়ে পরে জানো তো আবার ওই বাড়িতে গেছিলাম লাইনের কাজ করানোর জন্য। লাইনের কাজ করানো বলতে এই যে এসির লাইনটা যেটা বললাম তোমাদেরকে, আমাদেরকে জিনিসপত্রগুলো কিনে এখানে পয়েন্টটা আজকে করে নিচ্ছি আমরা। সকালবেলা এসি, তারপর টিভি, এইগুলো লাইনগুলো হয়ে গেল। এই রে, এখন আবার সন্ধ্যের সময়, তখন না সকালবেলায় আমি এসি রিমোটটা আনতে ভুলে গেছিলাম। আবার এখন এসে করে এসি রিমোটটা দিয়ে একবার ইয়ে করে দেখছি, বেশ ঠিক আছে, চলছে এসিটা। সকাল থেকে না কি একটা প্রবলেম হচ্ছিলো, যাই বারবার করে ঠিক হয়ে যাচ্ছিলো, উঠে যাচ্ছিলো। আসলে অর্কর জন্য না এরকম একটু খোলামেলা ঘর হলে বেশ অর্ক খুশি হয়। আমি আবার এসিটা চালিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সকালবেলা রিমোটটা নিয়ে আসতে ভুলে গেছিলাম। আর এখন প্রীতম বানিয়েছিল, মানে প্রীতম বানায়নি, প্রীতম বানিয়ে নিয়ে এসেছিলো আলু কাটা। এটা হচ্ছে কিন্তু ঘরের বানানো আলু কাটা, আর এটা খেতে যে কি টেস্টি হয়েছিল কি বলবো, আমার এত ভালো লাগে। আর আমার কিছুদিন ধরেই জানো তো এইরকম আলু কাটা, মানে আলু কাটা না, এটা আলু কাবলি বলে, তো এটা খেতে ভীষণ ভালো লাগে, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। অনেকদিন পর আমি এরকম একটা খাবার পেলাম, বুঝলে, মানে ঝাল ঝাল আলু কাটা অনেক দিন পর খেলাম। মানে আমার জাস্ট পুরো মুখটা ছেড়ে গেল। মানে এমনিতেও বহুদিন ধরে ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো, বাইরের খাবার তো
খুব একটা আমি খেতে ভালোবাসি না, খাচ্ছিও না। আমার পুরো মুখটা ছেড়ে গেল। আবার লুচি ঘুগনি আছে, লুচি ঘুগনিটা একটু পর খাবো। উফ, দারুণ হয়েছিল, দারুণ দারুণ। দারুণ। কালকে এসিটা লাগিয়ে দিয়ে গেছে, আজকে কিছু কাজ ছিল সেই জন্য আমি আবার এই বাড়িতে এলাম। তো দেখি আর দুদিনের মাথাতে আমরা এই বাড়িটাতে শিফট করে যাব। তেমন খুব একটা বাড়িটাতে কাজ নেই, আমাদের কাজ সেদিনকেই ধুয়ে মুছে গেছি। এবার প্রীতম আস্তে আস্তে কিছু জিনিস এই ঘরে বয়ে নিয়েছে। আমি যতটা পাচ্ছি হালকা করে যেই কাজগুলো আছে সেগুলো আমি সব করে দিচ্ছি ওকে, মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, সবই করে দিচ্ছি। আর বাকি রইল আর দুদিনের মাথাতে আমরা বাড়িটা শিফট করবো। হয়তো আমি একদিন মাঝে গিয়ে গ্যাপ দিচ্ছি, এমনি করে ভিডিও দিচ্ছি, কিন্তু কী আর করা যাবে, কিছু তো করার নেই। তবে হ্যাঁ, সবারই ভীষণ বাড়িটা পছন্দ হয়েছে, সবাই বলেছে যে বাড়িটা ভীষণ সুন্দর লাগছে, বৃষ্টি ভালো হচ্ছে, ভালো লাগছে বাড়িটা। একটু বসে কথা বলি তারা। এই ঘরটায় একটা জিনিস খুব ভালো, প্রচুর মানে আলো আছে, চারিদিকে আলো ঢুকছে। আমি লাইট না জ্বালিয়েও ভিডিও করতে পারবো অন্ধকার, মানে এখন যেহেতু কারেন্ট নেই এইদিকে। আমি এসেছিলাম একটু কাজের জন্য এসেছিলাম, প্রীতম আমাকে দিয়ে গেল, আবার প্রীতম এসেই নিয়ে যাবে। তো আমি একটু কাজের জন্য এসেছিলাম, তো দেখলাম এসে কারেন্ট নেই এদিকে। তো ঠিক আছে, ব্যালকনিতে বসে থাকলে বেশ সুন্দর একটা হাওয়া আসছে, আমার কষ্ট হচ্ছে না, বেশ ভালো লাগছে। ফাঁকা ফাঁকা ঘরটা, বেশ দম বন্ধ হয়ে আসার মতো একটা পরিবেশ না এটা। আর আমি তো টেস্ট করে এসে দিয়ে সব কিছু করলাম। আর অনেকে বলছে বৃষ্টি আমাকে হেল্প করো, আমি যেটাকে হেল্প করে দিচ্ছি, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুর মধ্যে ওকে করে দিচ্ছি। বাট আমার শরীরটা সত্যিই মানে বুঝতে পারছো, জানি না কিনা আমার ভালো নেই। আমার এত মেডিসিন চলছে না, আমার ঘুম আসছে রীতিমতো, ঘুম আসছে, ক্লান্ত লাগছে। তো যতই আমি ঘুমাই মানে তারাও আমার এত ঘুম আসছে, এত ক্লান্তি লাগছে, কিছু বলার নেই। তো ওই জন্য জানো তো আমি আমাকে বেতনে তো চাপ দেয়নি। প্রথম আস্তে আস্তে একা একাই করছে, এই যেমন এখন আমি কিছু জিনিস টুকিটাকি করে সাজিয়ে রাখবো। অন্যবার তোমরা কত ভিডিও পাও, এবারে আবার ভিডিও করতেও ইচ্ছে হচ্ছে না, এত বিরক্ত লাগছে। সত্যি বলছি, আমার এখন যে পরিস্থিতিটা চলছে, বা এর আগেও কিছু পরিস্থিতিতে পড়েছিলাম, তখন তো বাদ দাও, তখন তো আমি এত দেখতে পাইনি। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে পড়ে আছি না আমি, মানে ঘর শিফটিং, এত ঝামেলা, সব কিছুর মাঝে আমি সত্যি জানতাম না তোমরা আমাকে এত ভালোবাসো। মানে আমি জাস্ট সময় একজন তো এরকম লিখছে, তুমি 10 মিনিট হোক, 15 মিনিট হোক, যেমনই হোক তুমি প্লিজ ভিডিও দাও, তোমাকে ভিডিওয়ে দেখলে ভালো লাগে। আর পুরো মুখে র্যাশ বেরোচ্ছে, এত ওষুধ চলছে বলে। তো আমাকে বলছে যে যতটুকুই হোক প্লিজ আমাদেরকে একটু ভিডিও দিও, আমরা একটু দেখতে চাই। আর এত মানুষ আমাকে এত ভালোবাসে আমি সত্যি জানতাম না। ওর মাঝখানে ওই একটা দুটো নেগেটিভ কমেন্ট কখন ঢাকা পড়ে যায়। কিন্তু কী বলতো, আমার একটা অপশন করা আছে যে নেগেটিভ কমেন্টগুলো না ওপরে শো করে, ওটা অফ করে দিতে হবে, দেখি। তো ওটা অফ করে দিলে হয়তো এই কমেন্টগুলো মনে হয় ঢাকাও পড়ে যাবে, নেগেটিভ কমেন্টের কোনো মানে অস্তিত্বই থাকবে না আমার ইয়ের মধ্যে। কারণ আমার চ্যানেলে সত্যি ইদানিং অনেক নেগেটিভ কমেন্ট কম পড়ে। আবার একজন দেখলাম সেদিন লিখেছে যে বাড়ি করতে পারছো না, টাকা আসছে না, আর একবার ন্যাড়া হয়ে যাও। আমি তোমাকে বলতে চাই যে প্লিজ তুমি একটু ন্যাড়া হয়ে সেই টাকাটা তুলে আমার হাতে দাও, ঠিক আছে? আমি বাড়ি করব। কারণ ন্যাড়া হয়ে যদি বাড়ি করা যেত, ঠিক আছে, তাহলে তুমি আমাকে করে দাও। আর আমি যখন চুলটা ক্লিন করেছিলাম না, তখন সেটা আমার একটা শারীরিক প্রবলেমের জন্য আমাকে করতে হয়েছিল। আমার কোনো দায় লাগেনি নিজেকে কুৎসিত সাজানোর, কারণ একটা মেয়ের সৌন্দর্য শুধু চুলেই থাকে, মেয়েটা যেমনই দেখতে হোক, খারাপ হোক। কারণ এখন তো মেয়েদেরকে জাজমেন্ট করার জন্য প্রচুর অপশান আছে, মোটা হোক, রোগা হোক, কালো হোক, ফর্সা হোক, মুখ ভালো নয়, চোখ ভালো নয়, নাক ট্যাঁড়া, নাক ভোঁতা, অনেক কিছু অপশান আছে। তো তার মাঝখানেও বলছি, যদি একটা মেয়ের সুন্দর চুল থাকে, মানে চুল বলতে কি লম্বা চুল থাকে, তাহলে আমি একটা মেয়েকে দেখতে সুন্দর লাগে। তো আমার কোনো ইচ্ছা যায়নি তখন। আর যার এটা মনে হয়েছে যে ন্যাড়া করে দিলে বাড়ি ভাড়ার মানে বাড়ি
কেনার একটা টাকা উঠে যাবে। প্লিজ তুমি একটু করে আমাকে একটু টাকাটা দিও, ঠিক আছে? তাহলে আমি একটা বাড়ি কিনে নেব। আর না হলে তোমার যদি প্রচুর টাকা থাকে তাহলে আমাকে দিয়ে যাও, হ্যাঁ? আমি একটা বাড়ি কিনে নেব। মুখে বড় বড় প্লিজ জ্ঞানগুলো দিও না, আর মুখে বড় বড় কথাগুলো প্লিজ বলো না। যে যেরকম পরিস্থিতিতে থাকে সেই একমাত্র জানে যে সে কতটা সাফার করছে সেই জায়গায় দাঁড়িয়ে। আর আমি আর আমার পরিস্থিতির ব্যাপারটা তো আর বলি না কাউকে, আর বলতেও চাই না, কারণ খুব কম মানুষ বুঝবে। কিন্তু আমাকে বোঝে, সত্যি বলছি, আমাকে বোঝে প্রচুর। মাঝে মাঝে ভাবি মেয়েরাই মেয়েদের শত্রু, আবার দেখি মেয়েরাই বেশিরভাগ আমাকে কমেন্ট করে। আমার কমেন্ট বক্সে কিন্তু বেশিরভাগই মেয়ে, ছেলে খুব কম। ছেলেরা খুবই কম কমেন্ট করে, কিন্তু মেয়েরাই বেশি করে। কিন্তু আমাকে ভালো কথা প্রচুর মেয়েরা বলে, তো এটাও আমি কোথাও গিয়ে বলতে পারি না যে সব মেয়েরাই মেয়েদের শত্রু হয়। কিছু কিছু মেয়েরা আছে যারা সত্যিই পেছন জ্বালা হয়, যারা সত্যিই কারো ভালো দেখতে পারে না। এইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি আস্তে আস্তে কাজ করছি। আর তাদেরকে একটা জিনিস দেখাই, আমার বসার জায়গাটাতে একটা জিনিস দখল করেছে। ভেবেছিলাম বেলকনির এই জায়গাটা আমি বসবো, কিন্তু আমাকে এক কোণে বসে থাকতে হচ্ছে। এই জায়গাটা দখল হয়ে গেছে, দেখাই। এই দেখো, এইটা দখল করে নিয়েছে আমার বসার জন্য ওইটুকু জায়গা ফাঁকা আছে, ওইটুকুর মধ্যে আমি বসি। আর ওই ঘরে যেহেতু জামা কাপড় মেলার জায়গা নেই, এখানে একটা দড়ি টাঙিয়ে ওই ঘরের জামাগুলো এই ঘরেই মেলে দিয়েছি। তার কারণ না, দুদিন পর এই ঘরে শিফট করবো, সেই কারণে হয়তো ভিডিওগুলো তোমরা অনেক পরে পরে পাচ্ছ। এই যা আমি খুব চটপট করে কথা বলতে পারছি না, খুব ধীরে সুস্থে কথা বলছি, কারণ আমি এখনই মানে প্রীতম আসলে আমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমি হয়তো আবার এখনই গিয়ে ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। তো চলো, যতটুকু পাচ্ছি ভিডিও দিচ্ছি, জানি তোমাদের ভালো লাগবে না, তাও দিচ্ছি, তোমরা ভালোবাসছো। তো আজকে ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।